সমরেন্দ্রনাথ বাবু এর আগে বলেছিলেন যে তারও মাঝে মাঝে মাথা যন্ত্রণা হয়। এবারে মাথার রগের দুপাশে হাত রেখে বলল রঞ্জন। ওরা এখন এসে বসেছে রণজয়ের কোয়ার্টারে। একা মানুষ রণজয়ের জন্য যেটুকু লাগে ততটুকু আসবাব সজ্জিত কোয়ার্টারটা। সত্যপ্রিয় বাবুর বাড়ি থেকে বেরিয়ে হতভম্ব রঞ্জনকে সামলে নিজের কোয়ার্টারে নিয়ে এসেছিল রণজয়। যা শুনল এতক্ষণ ওর বাস্তব বুদ্ধি সম্পন্ন মন তা মেনে নিতে পারছে না। আবার এটাও বুঝতে পারছে এই পৃথিবীতে মানুষের বোধগম্যতার বাইরেও অনেক কিছু হয়, সব কিছুর ব্যাখ্যা হয় না। তাহলে যে জীবনের রহস্যময় তাই হারিয়ে যাবে, জীবন হয়ে পড়বে ম্যাড়মেড়ে। তাই তো মাত্র একদিন আগে পরিচয় হওয়া রঞ্জনকে ওর আসন্ন বিপদের কথা জেনে একা রেখে চলে আসার ঝুঁকি নিতে পারেনি রণজয়। এবারে যে ঠিক কী করা উচিত আমাদের সেটাই ভাবছি। সংক্ষিপ্ত উত্তর দিল রণজয়। আচ্ছা, বছর 30 আগে ওই যে সাধু বাবা ধরা পড়েছিল তার রেকর্ড পাওয়া যাবে না? মানে তার কি শাস্তি হয়েছিল? এখন সে কোথায় থাকতে পারে? এইসব জানা যাবে না? রণজয়ের দিকে ঘুরে জিজ্ঞেস করল রঞ্জন। স্মিত হেসে রণজয় বলল, এ তো আর সিনেমা নয় রঞ্জন, যে চাইলেই সব হাতের কাছে পাওয়া যায়। তবে তুমি চিন্তা করো না, আমি দেখছি পুরনো রেকর্ডস কিছু আছে কিনা। বেশ, আমি এখন আসি। সে কি একা কোথায় যাবে? বাড়ি। এভাবে হাতের পর হাত রেখে বসে থাকলে তো জীবন চলবে না। আর তাছাড়া এখনও পর্যন্ত মাসখানে গ্যাপে মানুষ গায়েব হচ্ছে। সুতরাং আমার পালা যদি আসেও তবে তার জন্য এখনও সময় আছে। পরের দিনই রণজয় গেল সদরে। ওদের অফিসে অত পুরনো রেকর্ড পেল না। যদি প্রধান দপ্তরে কিছু হদিশ পায় এই আশায় গেল। সংশ্লিষ্ট বিভাগে গিয়ে নিজের রিকোয়ারমেন্ট বলে খুঁজতে শুরু করল। বিস্তর খোঁজাখুঁজির পর অভীষ্ট সালের কিছু ফাইল পেল রণজয়। কিন্তু এ কি? তন্ন তন্ন করে খুঁজেও সাধু বাবা সংক্রান্ত কোনো তথ্য পেল না। ভ্রু কুঁচকে পুরনো ফাইলগুলোর দিকে তাকিয়ে রইল রণজয়। বৃদ্ধ কর্মচারী ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হলো স্যার, আপনি যা খুঁজছিলেন পেলেন? না, আর সেটাই আশ্চর্যের। এত বড় একটা ক্রাইম, অথচ... কি ক্রাইম স্যার? সব রকমের ঘাঘু ক্রিমিনালের রেকর্ড তো এখানে আছে, আপনি কাকে খুঁজছেন? এলো ঘাঘুর চেয়েও ঘাঘু। সাধু বাবার কি এতই ক্ষমতা যে নিজের বদনামের পাতাটাও লোপাট করে দিল? আপন মনে বিড়বিড় করতে করতে ফাইলগুলো রেখে বেরিয়ে এলো রণজয়। ধেনুর আসর ছেড়ে বেরিয়ে এলো পাঁচু। আজ কিছুতেই মৌতাত জমছে না। ইয়ার দোস্তদের মজাকিও ভালো লাগছে না, তাই আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে এলো। এমনিতেই কদিন থেকে ওর ভাবগতিক ভালো ঠেকছে না। মাসখানেক পরপর গা থেকে লোপাট হচ্ছে। তবে সব থেকে হাঙ্গামা হয়েছে নিরঞ্জন কাকার লোপাট হওয়া নিয়ে। হবে না, কাকার আপন ভাইরা ভাই কিনা পুলিশ। পুলিশের আপন লোক লোপাট হলে তোলপাড় তো বেশি হবেই। তবে একথা ঠিক, নিরঞ্জন কাকাকে সবাই মোটামুটি ভক্তি শ্রদ্ধা করত। সৎ শান্ত নির্বিবাদী মানুষ। মেয়েটার অমন অসুখ তবুও ভেঙে পড়েননি। বাবার মুখে ছোটবেলায় শুনেছে নিরঞ্জন কাকার সাহসের কথা। শুধু কাকা কেন, ওর বাবারা 6 বন্ধু মিলে নাকি একসময় এই স্বরূপগঞ্জে কত সাহসিকতা দেখিয়েছে। এখন সেই স্বরূপগঞ্জ নামেই তালপুকুর, কিন্তু ঘটি আর ডোবে না। তখনকার আর এখনকার অনেক তফাত। ওর বাপ মাও অকালে মরল, আর ওকে ফেলে গেল অনাথ করে। নেহাত গাগঞ্জে এখনো লোকের মধ্যে ভালো মানুষইটুকু আছে, তাই একেবারে মরে গেল না পাঁচু। তবে এ বাঁচাই বা কী ধরনের বেঁচে থাকা? কাম কাজের কোনো ঠিক ঠিকানা নেই, রোজগারপাতির কোনো খোঁজ খবর নেই, কোনো রকমে চেয়ে চিনতে দিন কাটানো। তাই তো এই হতচ্ছেদায় ভরা জীবন থেকে দূরে পালাতে ধেনু তুলে নেয় পাঁচু। কিছুটা সময় কাটাতে চায় আচ্ছন্ন হয়ে, শুধু মাঝে মাঝে মাথার ভিতরটা কেমন যেন ব্যথা করে ওঠে। দপদপানিটা ইদানিং বেড়েছে। সে বাড়ুক, সিনেমায় দেখেছে এরকম মাথা ব্যথার রোগ থাকলে নাকি মাথায় কি সব টিউমার হয়, মানুষ মরে যায়। তা সেও মরে যেতেই তো চায়,
যদি এমনিভাবেই মরণ আসে আসুক। এই সব ৭-৫ ভাবতে ভাবতে গায়ের পথে অনেকটাই এগিয়ে এসেছিল পাঁচু। এই তো সামনে বাঁশবাগান দিয়ে জঙ্গলের সীমানা শুরু। সেটা পেরোলেই গায়ের প্রথম বাড়ি, আর কিছু কদম দূরে। এতটা পথে তেমন করে লাইট লাগায়নি শালা। ভোটের সময় তো গলায় গামছা দিয়ে চলে আসে, আর ভোট মিটলেই গলায় গামছা জড়িয়ে মারতে চায়। আরও ২-৪টে গাল তুবড়ির মতো বেরিয়ে আসছিল। হঠাৎই গলাটা আটকে ধরল কে যেন। জঙ্গলের মধ্যে আলো এলো কোত্থেকে? তাও আলোটা স্থির নয়, বাড়ছে কমছে। একটু ঠাউর করতেই পাঁচু বুঝতে পারল আলোটা বিজলি বাতি বা টর্চ নয়, আগুন। কিন্তু জঙ্গলে আগুন জ্বালে কে? ও যতটা সম্ভব নিঃশব্দে ঢুকলো জঙ্গলে। ওর মধ্যে এতখানি সাহসকে ঢোকালো কে জানে। হয়তো ওর মৃত সাহসী বাবা ৩ কড়ি অলক্ষ্যে সাহস জোগালেন। বাঁশবাগানটাকে বায়ে রেখে আর একটু এগোলেই একটা অশ্বত্থ গাছ। এই গাছটার নিচেই পাওয়া গিয়েছিল নিরঞ্জন কাকার সাইকেলটা। সেই আধো অন্ধকারে অশ্বত্থ গাছতলাটাও একবার জরিপ করে নিল পাঁচু। আলোটা আসছে আরও ভেতর দিক থেকে, উত্তর দিক। জঙ্গলের সেই দিকটায় একটা ভাঙা বাড়ি মতো আছে, জানে পাঁচু। ছোটবেলা থেকে শুনে এসছে সেই এলাকাতে যাওয়া নিষেধ। কেন নিষেধ তা অবশ্য জানে না ও। আসলে তখন মা বাবা যা বারণ করত তাকে অমান্য করার সাহস পেত না বাচ্চারা। কিন্তু সেই জনমানবহীন এলাকায় হঠাৎ আগুন এলো কোত্থেকে? মাথার ওপর হঠাৎ একটা প্যাঁচা বিশ্রীভাবে ডেকে উঠল। চমকে উঠল পাঁচু। আর তখনই একটা ইটে হোঁচট খেয়ে পড়ে গেল। আচমকা পড়ে যাওয়ায় ডান দিকের বুকে ভালো মতোই লাগলো। ডান হাতের চেটো আর বাহুর ছাল কিছুটা উঠে গেল। চিনচিনে ব্যথা নিয়ে উঠে দাঁড়ালো পাঁচু। কিন্তু এ কি? আগুন কোথায়? কেউ যেন ঝুপ করে এক আধার পর্দা টেনে দিয়েছে চোখের সামনে। কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল পাঁচু। আজ কি ধেনুর পরিমাণ বেশি হয়ে গেছে? না, ও নিজে জানে একটু আগে আসর অসমাপ্ত রেখে উঠে এসেছে। তবে এতক্ষণ কি ও ভুল দেখল? ৭-৫ ভাবতে ভাবতে মুখ ফেরালো ও। বাড়ি ফিরতে হবে, মাথা আর কাজ করছে না। কিন্তু একটু এগোতেই হঠাৎ ঘাড়ের কাছে এসে পড়ল একটা মোটা লাঠির বাড়ি। ওই এক আঘাতেই ধরাশায়ী হলো রোগা চেহারার পাঁচু। অজ্ঞান হবার আগের মুহূর্তে ও অস্পষ্টভাবে দেখল ওর দিকে দুজোড়া চোখ ঝুঁকে পড়েছে। কিছু পেলে? উদ্বিগ্ন প্রশ্ন রঞ্জনের। না, আর সেটাই আশ্চর্যের। পুলিশের রিপোর্টে কোনো সাধু বাবার উল্লেখ নেই। নিউজ পেপারেও নেই। নিউজ পেপার? তুমি তো গেলে পুলিশি রেকর্ডের খোঁজে, আর আমি গেলাম লাইব্রেরি। যদি পুরনো খবরের কাগজের গাদায় কিছু পাই। জানতাম অত পুরনো কাগজ ওরা রাখবে না, প্রত্যাশা মতো পাইও নি। তারপর গেলাম জেলা হিতৈষী নামের একটি স্থানীয় সংবাদপত্রের দপ্তরে। ওরা কয়েক বছর আগে ওদের কাগজে ছাপা কিছু সেরা প্রবন্ধ আর নিউজ রিপোর্ট দিয়ে একটা সংকলন গ্রন্থ করেছিল। ভাবলাম ওতে কিছু আছে, কিন্তু ওতেও নেই। বৃথা পণ্ডশ্রম করলে। তুমি ভুলে গেলে সমরেন্দ্রবাবু বলেছিলেন ওরা খবরটা জানাজানি হোক, সেটা চাননি। তাহলে নিউজ পেপার খবর পাবে কি করে? যদিও যা পরিস্থিতি তাতে ওই বুড়ো লোকটাকে এখন মিথ্যেবাদী বলে মনে হচ্ছে। না হে, উনি সবটা মিথ্যে বলেননি। মানে ওই সংকলন গ্রন্থে সাধু বাবার কেস সম্পর্কিত পরবর্তী রিপোর্ট কিছু নেই সত্যি, কিন্তু বাচ্চা চুরি থেকে সাধু বাবার উধাও পর্যন্ত কাহিনী বর্ণিত আছে। রণজয়কে বইটা দিল রঞ্জন। একটা বিশেষ জায়গায় কাগজ দেওয়া আছে, সেখানটা খুলে পড়তে শুরু করলো রণজয়। এমন সময় একটা ফোন এলো রণজয়ের কাছে। হ্যালো স্যার, আপনি রণজয় স্যার বলছেন তো? হ্যাঁ, আপনি? আমাকে আপনি চিনবেন না স্যার, তবে যে সাধু বাবার খোঁজ আপনি করছেন তার সম্পর্কে কিছু কথা আমি জানি। বইটা বন্ধ করে ফোনটা স্পিকারে দিল রণজয়। কি জানেন আপনি? আর আমি যে কোনো সাধু বাবার খোঁজ করছি তা জানলেন কি করে? অত কথা ফোনে হয় না স্যার, আপনি আমার সাথে দেখা করুন, আমার ঠিকানাটা বলছি। ঠিকানাটা নোট করে নিয়ে রঞ্জনের দিকে তাকিয়ে রণজয় বলল, মনে হচ্ছে একটা ক্লু পেয়েছি, যদিও কতটা রিয়েলেবল বুঝতে পারছি না।
বুনো হাঁসের পেছনে ধাওয়াও করতে হতে পারে, তবে আমাদের এভাবে এগোতে হয়। আমি বেরোচ্ছি। বলতে বলতে আবার একটা ফোন। ভবানী বাবু। স্যার, আবার মিসিং, এবার পাঁচু। হিসেবের এমন গড়মিলে দুজনেই অবাক হলো। দুজনেই বেরিয়ে পড়ল স্বরূপগঞ্জের উদ্দেশ্যে। গলায় আটকে থাকা মুক্ত দানারা জানে আলুনি এ চোখের খিদে। একটু একটু করে বিস্ময় জীবন কাটাতে কাটাতে যাই বিস্ময় হয়ে। কাল ছিল ঝড় মোরা আস্ত সময়, আজ সেই ঝড় এলো সুনামির ছায়ে। ডায়েরিটা বন্ধ করল মালতী। মাঝে মাঝে এসব ছাইপাশ লেখার অভ্যেস আছে ওর। ছাইপাশই বটে। যে ঘরে নুন আনতে পান্তা ফুরোয় সে ঘরে এসব কাব্যচর্চা গরিবের ঘোড়া রোগ হওয়ার সামিল। কিন্তু নিজের সমস্ত ভাবনা যে কাউকে জানাবে তেমন দোসর তো খুঁজে পায়নিও। ভগবান ওর ভাগ্যে এমন রোগ লিখে দিয়েছেন যাতে এক সময়ের দুরন্ত মালতী আজ শান্ত নিস্তরঙ্গ। তাই নিজের মনে আসা ভাবনাগুলোর একটা রূপও দেয় ডায়েরিতে। বাবা জানতো ডায়েরিটার কথা, বা বলা ভালো বাবার উৎসাহই ছিল এসব ব্যাপারে। বলতো বইয়ে লেখা কবিতা গল্প তো অনেকেই পড়ে, কিন্তু নিজে কবিতা গল্প লিখতে পারে কজন? বাবার কথা মনে হতেই একটা ফোপানি দলা পাকিয়ে এলো গলার কাছে। কি যে এক অভিশাপ লেগেছে গায়ে। সব তো ঠিকঠাকই চলছিল, ওদের সংসারটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও তো এগোচ্ছিল। এরপর একে একে চারজন বয়োবৃদ্ধের হঠাৎ অন্তর্ধান গ্রামের পরিবেশটাই পাল্টে দিল। বিশেষ করে বাবার ঘটনাটার পর তো গায়ে হুলুস্থুলু কাণ্ড বেঁধে গেছে। পুলিশ যেভাবে উঠে পড়ে লেগেছে তা আগের 3টে ঘটনায় তেমন চোখে পড়েনি। হয়তো মেসো আছেন বলেই এত তৎপরতা, কিন্তু ও জানে এই সহযোগিতা সাময়িক। মেসো বা মাসি কতদিন থাকবেন আর? পুলিশই বা কী করবে? গত 3-4 মাস একটাও শুল্ক সন্ধান করতে পারেনি ওরা। যদিও এই নতুন অফিসারের হাবভাব, কাজ করার পদ্ধতি ভালো লেগেছে। ও ভালোই বুঝেছে মেসোকে এখানে রাখা হয়েছে পুলিশের লোক হিসেবেই, গায়ের ওপর নজর রাখতে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই পা টেনে টেনে জানলার কাছে দাঁড়ালো মালতী। জানলার ওদিকটা মোটামুটি ফাঁকা। সামনের পাড়াটাকে অনেকটাই দেখা যায়। রাত হয়েছে, গোটা পাড়াটা ঘুমে রাজ্যে চলে গেছে প্রায়। কোনো কোনো সময় হালকা বাজনার আওয়াজ ভেসে আসছে। বোঝা যাচ্ছে আশেপাশের কোনো বাড়িতে হয়তো রাতের শেষ সিরিয়ালটা দেখা চলছে। অমাবস্যা পেরিয়েছে, চাঁদের আলো ফুটে উঠছে ধীরে ধীরে। তাছাড়া পঞ্চায়েতের বসানো বাল্বগুলো তো জ্বলছেই। ওই তো দূরে পাঁচুদার বাড়ি, যদিও পাঁচুদার না বলে তিনু জেঠুর বাড়ি বলাটাই ঠিক। মার মুখে শুনেছে বাবা আর তিনু জেঠু নাকি দারুণ বন্ধু ছিল, যাকে বলে হরিহর আত্মা। শুধু ওরা দুজন কেন, আরও 4 বন্ধুর কথাও তো মা বলে। বাবার বন্ধুদের কথা মনে পড়তেই হঠাৎ চমকে উঠল মালতী। আরে এটা তো ভেবে দেখিনি যে 4 জন উধাও হয়েছে। তারা তো 4 জনই একে অপরের দীর্ঘদিনের বন্ধু ছিল। হায় রে, ওদের জীবনের শেষটাও এমনভাবে মিলে গেল। ভগবানের কি অদ্ভুত লীলা। মনে মনে বলে উঠল মালতী। ওর এটাও মনে পড়ল বাকি যে 2 বন্ধুর কথা মা বলতো, মানে তিনু জেঠু আর প্রবীর জেঠু। দুজনের মধ্যে তিনু জেঠু তো মারাই গেছেন, আর প্রবীর জেঠু গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন বহুদিন আগে। তার খবর মাও জানে না। এতগুলো কথা চলে এসে মালতীর মাথার মধ্যে জট পাকিয়ে তুলল। ওর আর কিছু ভালো লাগছে না। মানুষ কি করবে বুঝতে না পারলে এরকম অসহায় বোধ করে, মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করে। কেউ শপিং করে, কেউ ঘুমিয়ে, কেউ গান শুনে। মালতী দেখেছে যখনই এরকম পরিস্থিতির সৃষ্টি হয় ও তখনই ছাদে উঠে গিয়ে দাঁড়ায়। ছাদে উঠতে একটু কষ্ট হয় বটে, কিন্তু ওঠার পর খোলা ছাদে দাঁড়িয়ে মৃদুমন্দ হাওয়া খেতে খেতে মাথাটাও ঠান্ডা হয়। আজও তেমনি করতে ইচ্ছে হয় মালতীর। মারা ঘুমোচ্ছে। ও যথাসম্ভব সাবধানে কম আওয়াজ করে ছাদে এসে উঠল। যা ভেবেছে তাই, একটা হালকা হাওয়া দিচ্ছে। পরিষ্কার আকাশে থাকা চাঁদ যেন রূপও গলিয়ে দিচ্ছে। মুখটা উঁচু করে সেই হাওয়া খানিকটা উপভোগ করল মালতী। এরপর মাথা নামিয়ে তাকালো অনতি দূরের জঙ্গলটার দিকে। কিন্তু এ কি দেখছে ও? জঙ্গলের ভেতর একটা মৃদু আলো। না, ওর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই জঙ্গলের কাছ থেকেই তোর বাবা নিরুদ্দেশ হয়েছে। জনমানবহীন এই জঙ্গলে রাতে কেউ তো যাবে না।
বিশেষ করে বাবার নিরুদ্দেশের পর জঙ্গলটা সম্পর্কে একটা কেমন যেন ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। আর আলোটাও ঠিক টর্চের নয়, যেভাবে কমা বাড়া করছে মনে হচ্ছে কেউ আগুন জ্বেলেছে। একটু এগিয়ে গিয়ে দেখবে, না, একে তো রাত, তার ওপর তার পা নিয়ে সমস্যা, তেমন বিপদ হলে পালাতেও পারবে না, কিন্তু কি একটা অমোঘ আকর্ষণে ব্যাপারটা থেকে মুখ ফেরাতেও পারছে না। বাবা ওর সব থেকে প্রিয় মানুষ, তার এরকমভাবে নিখোঁজ হওয়াটা সে মেনে নিতে পারছে না কিছুতেই। হ্যাঁ, নিখোঁজই তো, সব থেকে খারাপ খবরটাও সে মেনে নিতে পারছে না। অন্তত বাবার শরীরের ছিটে ফোঁটাও যদি পাওয়া যেত বা কোনো চিহ্ন পাওয়া যেত তবু মেনে নেওয়া যেত। ওই জঙ্গলের ধারেই তো পাওয়া গেছিল বাবার সাইকেলটা। ওই জঙ্গলেই নিশ্চয়ই লুকিয়ে আছে কিছু রহস্য। রাতও যে খুব বেশি হয়েছে তা নয়, গায়ে অনেকেই তাড়াতাড়ি বাড়িতে ঘুমিয়ে পড়ে। এখন তো রাত বাড়তে থাকলে মোটামুটি সকলেই বাড়ির দরজা বন্ধ করে দিচ্ছে। আর থাকতে পারল না মালতী। ক্রাচে ভর করে ধীরে ধীরে নেমে দরজা খুলে বেরিয়ে এলো মালতী। রণজয়রা যখন ঢুকলো স্বরূপগঞ্জে, তখন রাত বেশ কিছুটা গভীর হয়েছে। নিরঞ্জন বাবুর বাড়ির সামনেটায় বেশ ভিড় জমেছে। তবে উচ্চকিত চিৎকার নয়, একটা চাপা গুঞ্জন ভেসে আসছে। তবে আশ্চর্যের বিষয় হলো নিরঞ্জন বাবুর বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আবার কি হলো ওখানে? ভবানীদা যে বললেন পাঁচু মিসিং, তার জন্য এ বাড়িতে কান্নার রোল কেন? আরও একটু এগোতেই ভবানীবাবু বেরিয়ে এলেন ভিড়ের ভেতর থেকে। স্যার, সর্বনাশ হয়েছে, মালতীকেও পাওয়া যাচ্ছে না। মানে? ভবানীবাবু যা বললেন তা সংক্ষিপ্ত করলে এই দাঁড়ায়, অন্যান্য দিনের মতো খেয়ে দিয়ে উনি শুয়ে পড়েছিলেন। শরীরটাও ম্যাজম্যাজ করছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলেন। ওর স্ত্রী আর মালতীর মা এখন এক ঘরে শোন, ওরাও ঘরে ছিলেন। আগামীকাল সকালেই ভবানীবাবুরা বাড়ি ফিরে যাবেন। সেই সংক্রান্ত গোছগাছ ও সংসারের কাজ সেরে ওরাও বোধহয় শুয়ে পড়েছিলেন সকাল সকাল উঠবেন বলে। বাইরে একটু হইচইয়ের শব্দে ভবানীবাবুর ঘুম ভাঙে। পাঁচুদের পাশের বাড়ির সনাতন ঘোষ প্রায় রোজই দেখে পাঁচু ধেনো খেয়ে বেশ রাত করে বাড়ি ফেরে, ঘরের আলো জ্বেলেই শুয়ে পড়ে। এদিন রাত 11:30 নাগাদ বাথরুম করতে এসেও পাঁচুর ঘরে কোনো লাইট জ্বলতে দেখেনি সনাতন। অথচ এত রাতে তো ধেনুর ঠেকও খোলা থাকে না। ওর সন্দেহ হয়। ও বাইরে বেরিয়ে দেখে দরজা বাইরে থেকে তালা মারা। ভয়ের পরিবেশ থাকলেও একে অপরের বিপদে পাশে দাঁড়াবে না এমন পরিবেশ এই গায়ে নেই। তাই সাহস করেই আশেপাশের আরও 3-4 বাড়ি থেকে ছেলেদের ডেকে আনে সনাতন। তারপর পরামর্শ করে পুলিশ দাদাকে খবর দিতে আসে। তাদের ডাকে দরজা খুলে বেরোতে গিয়ে ভবানীবাবু দেখলেন দরজাটা আগে থেকেই খোলা। তাহলে কি মেয়েরা দরজা না লাগিয়ে শুয়ে পড়েছে? তেমনটাই হবে মনে করে উনি আর কাউকে না জাগিয়ে দরজা বাইরে থেকে লাগিয়ে বেরিয়ে আসেন। আশেপাশে খুঁজেও পাঁচুকে না পেয়ে রণজয়কে ফোন করেন। বাড়ি ফিরে দরজা খুলে দেখেন মালতীর মা আর মাসি উৎকণ্ঠিত হয়ে দাঁড়িয়ে আছেন। উনি মালতীর খোঁজ করতেই ওরা ঘরে গিয়ে দেখেন মালতীও নেই। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকে রণজয়। রঞ্জনকে আরও ভাবিয়ে তোলে মালতীর অন্তর্ধান। মাতাল মানুষ কোথাও বেহেড হয়ে পড়ে থাকতেই পারে, কিন্তু একটা অসুস্থ মেয়ে এত রাতে একা একা কোথায় যাবে? রণজয় আরেকটা সম্ভাবনাও খুঁচিয়ে দেখতে চাইল। তাই উপস্থিত গ্রামবাসীদের জিজ্ঞেস করল, আচ্ছা, পাঁচু আর মালতীর মধ্যে কি? না না, একযোগে প্রতিবাদ করে উঠল জনা কয়েক গ্রামবাসী। ওদের মধ্যে দাদা আর বোনের সম্পর্ক। প্রতি বছরই পাঁচু ভাইফোঁটায় ওদের বাড়ি যায়। সেই ছোট থেকে যখন নিরঞ্জনদা আর তিনুদা বেঁচে ছিলেন তখন থেকে এমনটা চলে আসছে। আপনারা কত দূর খুঁজেছিলেন? গ্রামের সীমানা জঙ্গলটা পর্যন্ত। দুজনকে পাঠিয়েছিলাম ঠেকে। ওরা ফিরে এসে বলল ঠেক অনেকক্ষণ বন্ধ। পাশেই মালিকের বাড়ি, তাকেও জিজ্ঞেস করে জেনেছে পাঁচু নাকি আগে ভাগে বেরিয়েছে, জানালেন ভবানীবাবু। আচ্ছা, ওই জঙ্গলের ভেতরে কি আছে? আচ্ছা রঞ্জন, তুমি তো বলেছিলে জঙ্গলের উত্তরমুখী গিয়ে তুমি অস্বস্তি অনুভব করেছিলে। আপনারা কেউ জানেন ওই উত্তর দিকে কি আছে? একটা পোড়ো বাড়ি মতো, নীরবতা কাটিয়ে বলল রঞ্জন। তুমি কি করে জানলে? তোমাকে জানানো হয়নি? আমি তোমরা তদন্তে আসার পরের দিন সকালে বাড়ি ফেরার পথে জঙ্গলে ঢুকেছিলাম। উত্তর দিক বরাবরই এগিয়ে গিয়েছিলাম,
কিছুটা ঢুকেই দেখি একটা ইটের পাজা মতো, মনে হচ্ছে কোনো পুরনো বাড়ি হবে, কিন্তু বাড়িটার গেট উল্টো দিকে। ওটা তো এক সাধু বাবার আস্তানা ছিল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধ বলে উঠলেন, স্যার, ইনি সনাতনের বাবা, মানে পাঁচুর প্রতিবেশী। ভবানীবাবু পরিচয় দিলেন। সাধু বাবা নামটা শুনেই চোখাচোখি করেছে রঞ্জন আর রণজয়। এই সাধু বাবা সম্পর্কে আপনি আর কি জানেন? জিজ্ঞেস করলো রণজয়। বেশি আর কি জানবো, আজ থেকে 30-35 বছর আগে সাধু বাবা মাস কয়েকের জন্য এসেছিলেন। জ্ঞানী সাধু, অনেক বিদ্যে জানতেন। ওর কথাগুলো শুনলে তখনকার জোয়ান মরদেরও মনে শান্তি আসতো। কিন্তু হঠাৎই বাবা যে কোথায় চলে গেলেন আর ফেরেননি। কেন চলে গেছিলেন? সাধু সন্তের ব্যাপারে কি আমরা মুখ্য সূক্ষ্ম মানুষরা বুঝতে পারি কখনো? শেষ দিকে উনি মৌনী হয়ে গিয়েছিলেন। আর উনি থাকতেন জঙ্গলের ভেতর ওই বাড়িটায়? হ্যাঁ, তবে তখন এত জঙ্গল ছিল না। চলুন কিছুজন মিলে আমাদের সাথে। ভবানীদা, আপনি এখানে কিছুজনকে নিয়ে থাকুন। কয়েকটা 4 সেলের টর্চ নিয়ে নিন, দেখে আসি জঙ্গলে কি আছে। রণজয়ের কথার মধ্যে কি একটা যেন ছিল। ভয়গ্রস্ত মিয়ে থাকা গ্রামীণ লোকগুলোর মধ্যে যেন হঠাৎ চাঞ্চল্য দেখা দিল, বা হয়তো এত ঘটনার অভিঘাত ওদেরকেও মরিয়া করে তুলেছিল। অল্পক্ষণের মধ্যেই 10 জনের একটা দল তৈরি হয়ে গেল। রণজয়ের নেতৃত্বে ওরা এগিয়ে চলল জঙ্গলের পথে। আশেপাশে গাব, তমাল, বট প্রভৃতি গাছগাছালিকে পেছনে ফেলতে ফেলতে ওরা এগোতে লাগলো। রঞ্জন বুঝতে পারছে ও যেদিক দিয়ে ঢুকেছিল এটা তার একটু ডাইনে। হাঁটতে হাঁটতে গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনা পরম্পরা নিয়ে ভাবছিল ও। সমরেন্দ্রবাবুর কথা সত্যি হলে সে সাধু বাবা আবার ফিরে এসছে এই গ্রামে, ক্ষতি করার চেষ্টা করছে ওর, যারা ক্ষতি করছিল তাদের। ওকে ধরিয়ে দেওয়ার পেছনে যে 7 জন ছিল তার মধ্যে 4 জনকে হয়তো সেই সাধু বাবাই লোপাট করেছে, হয়তো প্রাণও কেড়ে নিয়েছে। বাকি 3 জনের মধ্যে সমরেন্দ্র বাবু ছাড়া বেঁচে নেই বাকি 2 জন। তাই কি তাদের সন্তান অর্থাৎ পাঁচু আর রঞ্জনের প্রতি আক্রোশ দেখাচ্ছে সাধু বাবা? তাই যদি হয় তাহলে মালতী কোথায়? সদ্য পিতৃহারা মেয়েটা ঠিকমতো চলতে পারে না, তাহলে একা একা বেরিয়ে গেল কোথায়? আর যদি সাধু বাবা কিছু করে থাকে তাহলে কেন? নিরঞ্জন বাবুকে ইতিমধ্যে লোপাট করেছে ও। না, হিসেব কিছুতেই মিলছে না। হঠাৎ রঞ্জনের হাতে থাকা লাঠি কিসে একটা ঠেকল। ও হাঁটছিল সব থেকে বাদিক ঘেঁষে। ওর হাতে টর্চ ছিল না, ছিল একটা লাঠি, সেটা বাঁ হাতে নিয়ে হাঁটছিল ও। হঠাৎ কিসে একটা ঠেকতেই দাঁড়িয়ে পড়ল ও। চিৎকার করে ডাকলো বাকিদের, এখানে কিছু একটা পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বাকিদের টর্চের আলো এসে পড়ল জায়গাটায়। রঞ্জনের দৃষ্টি অনুসরণ করে দেখা গেল একটা ঝোপের ভেতর থেকে বেরিয়ে আছে একটা কামিজ পরা পা। মালতীকে ঘরে নিয়ে এসে শোয়ানো হলো। মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। ওর ক্রাচগুলো আশেপাশেই ছিল। জঙ্গলের ওই অংশটায় 2টো বড় গাছের ফাঁকেও পড়েছিল। কিন্তু ও জঙ্গলে গেল কেন, আর গেলেই বা ওই জায়গায় কি করছিল? এসব প্রশ্নের উত্তর মালতীর জ্ঞান না ফেরা অবধি পাওয়া সম্ভব নয়। মালতীকে ঘরে রেখে রণজয় বেরিয়ে এসে বলল, ভবানীদা, আপনি এখানেই থাকুন, সতর্ক হয়ে। মালতীর জ্ঞান ফিরলেই ওর কাছ থেকে শুনবেন কি কি ঘটেছিল। ওই এখন আমাদের কাছে সব থেকে বড় সাক্ষী। রঞ্জন, তুমিও এখানে থাকো। মালতীদের পরিবারও তোমাকে চেনে, আর তুমি ঘটনাটা সম্পর্কে ওয়াকিবহল। আমি ওই ঠিকানাটায় যাই। এত রাতে? বিস্মিত হয়ে প্রশ্ন করল রঞ্জন। এখন আমাদের কাছে একটা মিনিটও মূল্যবান রঞ্জন। ঘটনাটার ভাবগতিক আমার মোটেও ভালো ঠেকছে না। তুমি চিন্তা করো না। এ কথা বলেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল রণজয়। রঞ্জন সকলের মুখের দিকে তাকিয়ে বলল, আপনারা যে যার বাড়ি যান, তবে একটা অনুরোধ, প্রতি বাড়ির অন্তত 1 জন করে আজ রাতটা জাগবেন। প্রয়োজন পড়লে যেন এক ডাকে সাড়া পাওয়া যায়। সকলে যে যার ঘরে ফিরে গেল। এতক্ষণ ধরে গুঞ্জরিত একটা জায়গায় নেমে এলো নীরবতা। মালতীর মা ও মাসি এখন মেয়ের ঘরে। রঞ্জন ভবানী বাবুর দিকে তাকিয়ে বলল, যান ভবানী বাবু, আপনি একটু ঘুমিয়ে নিন, আমি জেগে আছি এখন। ঘুম কি আর আসবে ভেবেছেন? চলুন, জাগতে হলে দুজনেই জাগব। আপনি যেমনটা চান। তবে আমি আপনার থেকে বয়সে ছোট, আমাকে আপনি বলবেন না।
স্মিত হেসে ভবানীবাবু বললেন, বেশ, কিন্তু এই রাতে তুমি স্যারের সাথে কি করছিলে বলো তো? আমার ফোন পাওয়া মাত্র তোমরা দুজন একসাথে এলে। রঞ্জন ভাবল সব ঘটনা খুলে বলে দেবেও, কিন্তু পরক্ষণেই মনে হলো ঘটনাগুলোকে কিডন্যাপিং ভেবে দোষীদের ধরার ব্যাপারে এই মানুষগুলো যতটা তৎপর, যদিও 30 বছর আগেকার তন্ত্রাভিজ্ঞ সাধু বাবার কাজকর্ম বলে প্রচার করে, তবে মানুষগুলো আরও ভয় পেয়ে যাবে। ওদের মধ্যেকার স্পিরিটটাকে নষ্ট হতে দেওয়া যায় না। তাই রঞ্জন বলল, আসলে রণজয় আমাদের ওই দিন রাতে কি ঘটেছে ডিটেলসে বলতে ডেকেছিল। তখনই আপনার কল আসে। স্বরূপগঞ্জ শুনেই ভাবলাম একবার ঘুরেই আসি। অভিজ্ঞ চোখে রঞ্জনকে একবার যেন মেপে নিলেন ভবানীবাবু। ওর সাথে আর কোনো কথা না বাড়িয়ে রঞ্জন বাইরে গিয়ে বসল। ওর বাবা মানে এই গায়েরই প্রবীরের কথা বোধহয় লোকজন ভুলে গেছে। অবশ্য বাবাও বহুদিন আগে গ্রাম ছেড়েছিল। হিসেব করে দেখলে ওর বয়স তখন বড় জোর 2 বা 3। ফলে এই গ্রামের কোনো স্মৃতি নেই ওর মনে। তার থেকেও বড় কথা, ওর মা বাবা কেউই গ্রামের কথা বলেনি। ছুটি ছাটাতে মামার বাড়ি বেড়াতে গেলেও কখনো দেশের বাড়ি বেড়াতে যায়নি। ও মনে করত ওদের সদর শহরের বাসস্থানটাই ওদের আসল বাড়ি। তারপর তো মা বাবার মৃত্যুর পর ওর দূর সম্পর্কের অকৃতদার কাকা ওকে এই ছোট শহরে নিয়ে চলে এলো। কিন্তু উনিও কখনো বলেননি এই গ্রামের কথা। শুধুমাত্র সেদিন সমরেন্দ্র বাবুর সাথে কথা বলার পর রঞ্জন জানতে চাওয়ায় উনি এই গ্রামের নাম করলেন। ওর বাবা ও তার বন্ধুরা 30 বছর আগে যে বিপদ থেকে নিঃশব্দে গ্রামবাসীদের রক্ষা করেন, তার ব্যাপারেও এতদিন নীরব থেকে গেলেন। বিশ্বের প্রতিজ্ঞাও বোধহয় হার মানবে ওদের কাছে। হয়তো সময়ের প্রলেপে সেই ক্ষত নিরাময় হয়ে গিয়েছিল। দিনগত পাপক্ষয় করতে করতে নিতান্ত সাইড ক্যারেক্টার হয়েই কাটিয়ে ফেলছিলেন জীবনটা। ওদের হিরোইজমের কথা তাই মনের কোণে বন্দি রেখেছিলেন। আচ্ছা, যেভাবে পরপর মানুষগুলো লোপাট হচ্ছে, তাতে একে একে অমলবাবু, কৃষ্ণকান্তবাবু, ধনঞ্জয়বাবু, নিরঞ্জন বাবুর পর তিনকড়ি বাবুর ছেলে পাঁচুও নিরুদ্দেশ হলো। তাহলে সেই সিকুয়েন্স অনুযায়ী এবার কি তার পালা? না, আর ভাবতে ইচ্ছে করছে না রঞ্জনের। যা হবে হোক। এমন সময় পিঠে কে যেন হাত রাখতে চমকে ফিরে তাকালো রঞ্জন। ও ভবানীবাবু, আপনি বলুন। কি ভাবছো এত? কিছু না, এত কিছু ঘটে গেল এত তাড়াতাড়ি, তাই ভাবছিলাম আর কি। সবই অদৃষ্টের খেলা। যাকগে, মালতীর জ্ঞান ফিরেছে। ওর মা মাসি আপাতত ওর কাছেই আছে। তবে জানতে তো হবে কি হয়েছিল। স্যার তো তোমাকেও রেখে গেছেন। চলো একসাথেই কথা বলি। চলুন। বাড়ির ভেতরের দিকে পা বাড়ালো দুজনে। ফাঁকা রাস্তা পেয়ে গাড়ির স্পিড যথেষ্ট বাড়িয়েছে রণজয়। ফোনে লোকটার সাথে আজকেই দেখা করতে হবে। সময় পেরিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে দুষ্কৃতীও বেপরোয়া হয়ে উঠেছে। নইলে আজ এভাবে ডবল অ্যাটাক হতো না। সমরেন্দ্রবাবুর কথা যদি সত্যি হয়, তবে পাঁচুর অন্তর্ধানটা তাও মেনে নেওয়া যায়। কিন্তু মালতীর এই অবস্থা হলো কি করে? ও কি করতে জঙ্গলে গিয়েছিল? গ্রামবাসীদের কথা অনুযায়ী ওর আর পাঁচুর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কি ও কিছু দেখেছিল জঙ্গলে, যার জন্য শরীরের এই অবস্থাতেও ও সাহসী হয়ে এগিয়ে গিয়েছিল জঙ্গলের দিকে? সত্যি মালতীকে যতটুকু দেখছে অবাক হচ্ছে রণজয়। মনের জোর সাংঘাতিক। বাবাকে হারানোর পরও ভেঙে পড়েনি, বরং পুলিশকে যথাসাধ্য সাহায্য করেছে। রঞ্জনের মুখেও শুনেছে কিভাবে যতটুকু পারে ততটুকু সাহায্য করে চলেছে সংসারে। ও কারো বোঝা হয়ে থাকতে চায় না, বরং ও যেন পরিবারটার সম্পদ। ধীরে ধীরে অনুমানটা দৃঢ় হচ্ছে রণজয়ের। নিশ্চয়ই মালতী কিছু দেখতে পেয়েছিল জঙ্গলে। হয়তো পাঁচুকেই দেখেছিল, অবাক হয়েছিল। যে লোক বেহেড মাতাল হয়েও নিজের বাড়ির পত্রকু চিনে ফিরতে পারে, সে হঠাৎ রাতে জঙ্গলে ঢুকবে কেন? নাকি দুষ্কৃতী যখন পাঁচুকে নিয়ে যাচ্ছিল তখন তা দেখতে পেয়েছিল মালতী, ওকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল? তখনই হয়তো ওকে জখম করে পালায় দুষ্কৃতী। কিন্তু যেভাবে ও পড়েছিল তাতে দুষ্কৃতীর হানা বলে মনে হয় না। মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তাছাড়া দুষ্কৃতী হামলা করলে কি আর প্রমাণকে ওখানেই রেখে আসতো? চিন্তাগুলো জট পাকাচ্ছিল ক্রমশ। হঠাৎ সামনে কি একটা পড়ে থাকতে দেখে গাড়ির ব্রেকে পা দিল রণজয়। দূর থেকে দেখে বস্তা বলে মনে হচ্ছিল, কিন্তু যত কাছাকাছি আসছে ভ্রম ভাঙছে রণজয়ের। রাস্তার ঠিক মাঝখানে পড়ে নেই জিনিসটা, একটেরে হয়ে আছে। গাড়ির স্পিড আরও কমালো রণজয়। জিনিসটা পুরোপুরি স্থির নেই, একটু একটু নড়ছে। আর একটু কাছে আসতে জিনিসটা পরিষ্কার হলো, মানুষ। পাশে এসে গাড়িটা দাঁড় করালো রণজয়। দ্রুত নেমে এসে একপাশে কাত হয়ে পড়ে থাকা মানুষটাকে সোজা করে শুয়ে দিয়ে চমকে উঠল। পাঁচু? এ কি রঞ্জনদা, তুমি এখানে এখন? বিছানায় আধশোয়া হয়ে প্রশ্নটা করল মালতী। মা মাসি পাশে সরে দাঁড়িয়েছেন। ভবানীবাবু আর রঞ্জন ঘরে এসে প্রবেশ করেছে।
সে কথা পরে হবে, আগে বল এখন কেমন বোধ করছিস? দুর্বল লাগছে। হঠাৎ কি হলো বুঝলাম না। তুই এত রাতে জঙ্গলে কি করছিলি? প্রশ্ন করলেন ভবানীদা। জঙ্গলে যে আলো দেখলাম জ্বলতে। আলো? একসঙ্গে প্রশ্ন ছুড়ে দিলেন দুজনে। হ্যাঁ, রাতে তোমরা শুয়ে পড়লেও আমার ঘুম আসেনি, নানা কথা মাথায় ঘুরছিল, তাই ভাবলাম ছাদে যাই। গিয়ে জঙ্গলের দিকে তাকাতে হঠাৎ দেখি আলো। মনে হলো কেউ যেন জঙ্গলের মাঝে আগুন জ্বেলেছে। আবার বাবা তো ওই জঙ্গলেই হারিয়ে গেছে। ওই জঙ্গলটা মানুষ খেকো, তাই। গলায় কাঁদো কাঁদো ভাব মালতীর। তাই বলে তুই কাউকে না বলে না ডেকে বাইরে বেরিয়ে যাবি? ধমক দিয়ে উঠলেন ভবানীবাবু। জানি তো মেশো, সে সময় আমার মাথা কাজ করছিল না। আমি শুধু ভাবছিলাম আগুন যখন জ্বলছে তখন নিশ্চয়ই মানুষ আছে, আর জঙ্গলে যারা মাঝরাতে আগুন জ্বালায় তারা সহজ মানুষ হতে পারে না। হয়তো ওরাই আবার বাবার নিরুদ্দেশের পেছনে দায়ী। ডুকরে কেঁদে উঠল মালতী। আচ্ছা ঠিক আছে, কাঁদিস না, তোর ফিলিংস বুঝতে পারছি, কিন্তু ওরকম ওর জায়গায় ওভাবে পড়েছিলিস কেন? কেউ কি অ্যাটাক করেছিল? কিছু দেখতে পেয়েছিলি? সান্ত্বনা দিয়ে প্রশ্ন করল রঞ্জন। একটু ধাতস্থ হয়ে মালতী বলল, আমি তো আলো লক্ষ্য করে এগোচ্ছিলাম। কিছুটা এগোতেই দেখি আলোটাই এগিয়ে আসছে। আমি নিজেকে কিছুটা আড়ালে রেখেই এগোচ্ছিলাম। আরও কিছুটা এগোতেই দেখলাম দুটো লোক। একজন বুড়ো, পরনে রক্ত লাল ধুতি ও চাদর, গলায় মনে হলো রুদ্রাক্ষের মালা ঝুলছে, হাতে নানা রকম আংটি। তার পাশে পাশে একজন সন্ডামার্কা লোক, তার পরনেও রক্ত লাল ধুতি, কিন্তু চাদর নেই। দেহে যে ভালো মতোই শক্তি আছে তা বুঝলাম যখন দেখলাম ওর এক হাতে মশাল আর অন্য হাত দিয়ে একটা মানুষের দেহকে পিঠের ওপর উঠিয়ে হেঁটে চলেছে। আরেকটু এগোতেই দেখলাম পিঠে পড়ে থাকা লোকটা পাঁচুদা। বুঝলাম ও অজ্ঞান হয়ে আছে, শুধু বুঝলাম না ও জঙ্গলে কি করছিল। আমি আরেকটু এগোতে যাব, হঠাৎ একটা শিরশিরানি ঠান্ডা ভাব শিরদাঁড়া যেন কাঁপিয়ে দিল। কেমন যেন আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ শুনলাম সেই বুড়োটা বলে উঠল, এখন এখানে দাঁড়াস না তোরা, চল। তারপর আর কিছু মনে নেই আমার। পাঁচুকে হসপিটালাইজড করার পর আনুষঙ্গিক কাজকর্ম সেরে রণজয় বেরিয়ে পড়ল ওই ফোনে বলা ঠিকানার উদ্দেশ্যে। শহর থেকে বেশ খানিকটা দূরে এই ঠিকানাটা। রাত অনেকটাই হয়েছে, তার ওপর পাঁচুকে হাসপাতালে ভর্তি করতে বেশ কিছুটা দেরি হয়েছে। রণজয় পৌঁছে দেখল একটা গলিপথের মুখে এসে দাঁড়িয়েছে গাড়িটা। গলির মুখে একটা বড় বাড়ি, তবে তার পাশের বাড়িগুলো ছোট ছোট। একটা গুমটি মতো চোখে পড়ল, বুঝতে পারল ওটা চায়ের দোকান। গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ নেই। ফোনটা বের করে কল করলো। ফোনটা বেজে গেল, ধরল না কেউ। আরও দু একবার ফোন করলো, আবার নিরুত্তর। কয়েক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে রইল। ভাবল ফিরে যাবে, কিন্তু তক্ষুনি মনে পড়ল ঘটে যাওয়া ঘটনা প্রবাহের কথা। এই মুহূর্তে কেসটা একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে ওদিকে মালতী আর এদিকে পাঁচুর নিরুদ্দেশ ও তারপর তাদের ফিরে পাওয়া কেসটাকে নতুন মোড় দিয়েছে। যদি প্রতিটা ঘটনাকে এক সূত্রে গাঁথে রণজয়, তবে দেখতে পাচ্ছে মালতী আর পাঁচু দুজনেই দুষ্কৃতীর হাত থেকে বাঁচতে পেরেছে। হয়তো ওদের কাছ থেকে অনেক তথ্য পাবে পুলিশ, কিন্তু ঠিক এই মুহূর্তেই তথ্যগুলো পাচ্ছে না রণজয়। পাঁচু তো অজ্ঞান অবস্থায় হসপিটালাইজড, আর মালতীকেও অজ্ঞান দেখে এসছে ও। এখন একমাত্র সূত্র বলতে ফোনে বলা এই ঠিকানাটা। এসব 7-5 ভাবতে ভাবতেই আরও দুবার ফোন করল রণজয়। না, এবারও নো রেসপন্স। কি ভেবে সামনের গলিটায় ঢুকে পড়ল রণজয়। অন্ধকার সরু গলি, টর্চের আলো জেলে ঢুকতে লাগলো রণজয়। যতখানি ভেবেছিল তার থেকেও ঘুপছি গলি। একদিকে ড্রেন, আর মাঝে মাঝে তা থেকে নোংরা তুলে ড্রেনের পাশে জমিয়ে রেখেছে মেথর। একটু দূর দূর কয়েকটা ছোট বাড়ি আছে বটে, তবে তাতে লোকজন বিশেষ থাকে বলে মনে হলো না। এরকম একটা জায়গার ঠিকানা দিল লোকটা, আর এগিয়ে লাভ নেই ভেবে মুখ ঘুরিয়ে নিচ্ছিল রণজয়। হঠাৎ ওর নজরে পড়ল একটা ছোট্ট বাড়ি, তার থেকে আলো রেখা বেরোচ্ছে যেন। ও পায়ে পায়ে এগিয়ে গেল সেদিকে। কাছে যেতেই বুঝল সত্যি আলো দেখা যাচ্ছে। দরজাটা অল্প একটু খোলা আছে। কি মনে হতে ফোনটা বের করে আবার রিং করল রণজয়। একটা মৃদু আওয়াজ ভেসে এলো ঘরের ভেতর থেকে। রিভলভারটা বের করে হাতে নিল রণজয়। দরজাটা ঠেলতে যেতেই বুঝল কিছু একটাতে বাধা পাচ্ছে সেটা। একটু জোর দিতেই কিছুটা খুলে গেল দরজা। দরজার ওপারে চোখ ফেলতে বুঝতে পারল দরজার বাধা পাওয়ার কারণটা। দরজার ওপারে চিত হয়ে পড়ে আছে একটা লোক। তোরা? এই তো বললি বুড়োটার সাথে একটা লোক ছিল, তাহলে তোরা বলল কেন?
অবাক হয়ে প্রশ্ন করে রঞ্জন। তা আমি কিভাবে জানবো? যেটুকু শুনেছি সেটুকুই বললাম। বলে চিন্তামগ্ন মুখ নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো রঞ্জন। পেছন পেছন ভবানীবাবুও বেরিয়ে এসছেন। কি ভাবছো বলো তো? ভবানীদা, একজন লোক থাকা সত্ত্বেও তোরা বলল কেন বুড়োটা? এটাই ভাবাচ্ছে আমায়। আরে মালতী তো ভুলও শুনতে পারে। ওর বলা বাকি কথাগুলো যদি আমরা বিশ্বাস করি, তবে এটাও যে ঠিক বলছে তা বিশ্বাস করতে হবে। রঞ্জনের গলার স্বরে কিছু একটা ছিল, তাই দোনমনা করে কিছু বলতে গিয়েও থমকালেন ভবানীবাবু। বেশ, মেনে নিলাম। এবার দেখুন, আপনাকে কিছু কথা বলা দরকার, নইলে আপনি আমার পরের কথাগুলো বুঝতে পারবেন না। এক এক করে ঘটনার আনুপূর্বিক বিবরণ দিয়ে গেল রঞ্জন। যত শুনছেন ভবানীবাবু তত তার চোখ বিস্ফারিত হচ্ছে, কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম, গলা যে ক্রমশ শুকিয়ে আসছে তা বোঝা যাচ্ছে বার তিনেক ঢোক গেলা দেখেই। রঞ্জনের কথা শেষ হতেই পাশে রাখা জলের জগ থেকে ঢকঢক করে বেশ খানিকটা জল খেয়ে আর কিছুটা জল উপচে পরনের গেঞ্জিটা ভিজিয়ে জগটা রেখেই রঞ্জনের হাত দুটো জড়িয়ে যেন চেঁচিয়ে উঠলেন, কি বলছো এসব? এই গ্রামের ইতিহাসে এত বড় একটা কাণ্ড ঘটে গেছিল, আর তার সাথে এই বাড়িরই কর্তা জড়িয়েছিল, আর আমরা কেউ ঘুণাক্ষরেও জানতে পারিনি। আস্তে ভবানীদা, আমি চাইছি না এই মুহূর্তে একটা ক্যাওয়াস ছড়িয়ে পড়ুক। দেখুন, একটা কথা আছে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান দ্য ফিকশন। মানুষের অসম সাহসিকতা ছিল বলেই বনজঙ্গল কেটে আজ আমরা সভ্য জগৎ গড়তে পেরেছি। আবার মানুষ নিজের গুণগানের বদলে সকলের মঙ্গল নিঃশব্দে করে যেতে পারেই বলেই অভিধানে আনুষঙ্গ হিরোজ শব্দ বন্ধটা এসছে। এই গ্রামের সে 6 জন আর তৎকালীন বিজ্ঞানের মাস্টারমশাই সমরেন্দ্রবাবু তেমনই অসম সাহসী আনুষঙ্গ হিরোজ। কিন্তু এ তো সিনেমার পর্দা নয়। ভিলেন একবার হেরেছে হয়তো, কিন্তু ঘটনা পরম্পরা বলছে সে আবার ফিরে এসেছে। কিন্তু কিভাবে? এত বছর সে কোথায় ছিল? তারও তো যথেষ্ট বয়স হয়েছে, তবে কিভাবে সে এত কিছু করতে পারছে? সেজন্য কি সঙ্গে আর একজন শ্যাঙাত রেখেছে? আর সবথেকে বড় কথা, শ্যাঙাত যদি একজনই হয় তবে তোরা শব্দটা বলল কেন? একটানা এতগুলো কথা বলে থামলো রঞ্জন। হাত বাড়িয়ে জগ থেকে খানিকটা জলও খেলো। একসাথে এতগুলো প্রশ্নের ধাক্কায় আর সদ্য শোনা এক অবিশ্বাস্য ইতিকথার চক্করে পড়ে ভবানীবাবু যে বেশ দিশেহারা হয়ে পড়েছেন তা বেশ বোঝাই যাচ্ছে। রঞ্জন তাই ভবানীবাবুকে চেয়ারে বসিয়ে নিজে পাশের একটা চেয়ারে বসে বলল, দেখুন ভবানীদা, সমস্যা যখন আছে তখন সমাধান হবেই, আর সব সময় ওই অসম সাহসী আনুষঙ্গ হিরোরা থাকে। এখন সংকটের মুখে আমরা 7 জন, আরও ভালো করে দেখলে বাকি কেবল আমি আর অশীতিপর সমরেন্দ্রবাবু। অথচ কেসটা সমাধান করবে বলে আপনাদের স্যার মানে রণজয় কি অসম্ভব চেষ্টাটাই না করছে বলুন তো? ও তো সবটাই জানে, আর জেনেই এখানে এই গ্রামের আপাত রক্ষার জন্য নিযুক্ত করেছে আপনাকে। মানে ও আপনাকে কতটা ভরসা করে বুঝতে পারছেন? এই এক কথায় যেন আগেকার ভেঙে পড়া হেড কনস্টেবল ভবানীবাবু নড়ে চড়ে বসলেন। ঠিক বলেছ, সব কিছু জেনে বুঝেও এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়তে যখন স্যার জান লড়িয়ে দিচ্ছেন, তখন আমি আমার পরিবারের বিপদে রুখে দাঁড়াবই। দ্যাটস দ্য স্পিরিট ভবানীদা। কথাটা বলে আপন মনে পায়চারি করতে লাগলো রঞ্জন। বার দুয়েক ওর মুখ থেকে বিড়বিড় করে শোনা গেল তোরা শব্দটা। বোঝা গেল ও এখনও ভেবে যাচ্ছে। হঠাৎ ও থমকে দাঁড়ালো, যেন কিছু একটার সন্ধান পেয়েছে ও। এমন ভাব করে ভবানীবাবুর দিকে ঘুরে তাকিয়ে বলল, ভবানীদা, আরেকটা মিল প্রত্যেকটা মানে যে কটা ঘটনার সাথে আমরা পরিচিত হয়েছি তাদের মধ্যে পাচ্ছি আমি। কি মিল? আমাদের প্রত্যেকেরই সম্প্রতি মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তা বাড়ছে, কোনো ওষুধেও সারছে না। আর একটা ব্যাপার, আমি ওই বনে সেদিন রাতে এক ধরনের শিরশিরানি অনুভব করেছিলাম, যে শিরশিরানি গত রাতে মালতীও পেয়েছে। তাতে? ভবানীদা, মনে করে দেখুন, সমরেন্দ্রবাবু বলেছিলেন সেই সাধু বাবাকে ধরে ফেলার সময় উনি বলেছিলেন উনি এমন কিছু একটা সাধনা করছেন যা সম্পূর্ণ হলে উনি বিশেষ কোনো ক্ষমতা পেতেন। কিন্তু ওর সাধনা পূর্ণ হয়নি তখন। কিন্তু ওর ক্ষমতা কি তখনও কম ছিল? কিভাবে উনি বাচ্চাদের রীতিমতো হিপনোটাইজ করে তার কাছে নিয়ে আসতেন? সেটা কি কোনো বিশেষ ক্ষমতা নয়? তাহলে কি এখন উনি ওর সাধনা পূর্ণ করেছেন, নাকি আগের কোনো ক্ষমতাই আবার প্রয়োগ করছেন? তুমি যে কি বলছো আমার তো মাথায় কিছু ঢুকছে না। ভবানীদা, ভোর প্রায় হয়ে এসছে, মনে হচ্ছে না এদিকে কোনো বিপদ আর আছে বলে। তবু আপনি বাড়ির মহিলাদের এক ঘরে থাকতে বলুন।
পাড়ার দুজনকে আপাতত এ বাড়ির সামনে থাকতে বলুন। চলুন এখনই একবার জঙ্গলটায় যাই, হয়তো কিছু পাওয়া যেতে পারে। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী মানে অন্তিম পর্ব কাল দুপুর 2টোতে এই চ্যানেলে আপলোড করা হবে। গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।